স্বাধীনতার রক্তে রাজনীতি, ৩০ লাখ শহীদের দাবি ও শেখ মুজিবের ভূমিকা, ইতিহাসের বাস্তব বিশ্লেষণ ও বর্তমান বিতর্কিত রাজনীতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এক রক্তাক্ত অধ্যায়। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, রক্ত, অশ্রু, ২ লাখ নারীর সম্ভ্রম, কোটি মানুষের ঘরবাড়ি হারানো, এই সব কিছু মিলে তৈরি হয় এক জাতির স্বাধীনতার ইতিহাস। অন্তত এটাই আমাদের জাতীয় দাবি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও কিছু প্রশ্ন থেকে যায়। বিশ্লেষকরা দাবি করেন, আসলেই কি ৩০ লাখ শহীদ হয়েছিল? শেখ মুজিবুর রহমানের ভূমিকা আসলে কতটা ছিল? আর শেখ মুজিবুর রহমান, যিনি জাতির পিতা, যুদ্ধের সময় তার ভূমিকা ও সিদ্ধান্তগুলো নিয়ে রাজনীতি ও বিতর্ক এখনও কেন থামছে না? এই ইতিহাস ও বিতর্ক সম্পর্কে কি ভাবছে জেন জি? চলুন দেখি ইতিহাস, তথ্য ও প্রযুক্তির আলোকে আসলে কি ঘটেছিল। ৩০ লাখ শহীদের দাবি ইতিহাস নাকি প্রতীক? বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিব ঘোষণা দিয়েছিলেন, আমরা ৩০ লাখ শহীদের রক্তে স্বাধীনতা অর্জন করেছি। বিশ্লেষকরা দাবি করেন, এই সংখ্যা আজ বাংলাদেশের ইতিহাসে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু অনেক গবেষক এই সংখ্যার সঠিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের নিজস্ব দলিল, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গবেষকদের যেমন লরেন্স লাইফস্টাইলস, আর.জে. রুমেল এবং মুনতাসের মামুনের অনুসন্ধানে দেখা যায় শহীদের সংখ্যা ৩ লাখ থেকে ৩০ লাখের মধ্যে কোথাও অবস্থান করতে পারে। তবে সংখ্যা যতই হোক না কেন, এই রক্তপাতের বিশালতা, মানবিক ট্র্যাজেডি তা ইতিহাসের অন্য যে কোনো গণহত্যার সমান ভয়াবহ। যুক্তি: বিশ্লেষকরা দাবি করেন ৩০ লাখ শহীদের সংখ্যা হয়তো প্রতীকী, কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ ছিল বাস্তব ও নৃশংস, যা জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলও স্বীকার করেছে। বর্তমানে আমাদের সবার দেখা ২ বছর যাবৎ ইসরায়েলিরা অত্যাধুনিক মিসাইল, আধুনিক সব অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করেছে। ৭০,০০০ মুসলমান শহীদ হয়েছে। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করুক, আমিন। যুদ্ধ ও শেখ মুজিবের ভূমিকা। ২৫ মার্চ রাতে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। তাকে পশ্চিম পাকিস্তানে বন্দী করে রাখা হয় পুরো যুদ্ধকাল। এখানেই বিতর্ক শুরু হয়। কেউ বলেন শেখ মুজিব ছিলেন স্বাধীনতার স্থপতি, যার নেতৃত্ব ছাড়া জাতি ঐক্যবদ্ধ হতে পারত না। আবার কেউ বলেন তিনি যুদ্ধের সরাসরি নেতৃত্ব দেননি, সব দায়িত্ব নিয়েছিলেন মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধারা। ৩০ লাখ শহীদের বিতর্ক ও শেখ মুজিবকে ঘিরে মিথ্যার অভিযোগ, ফিরোজ মাহবুব কামালের বিশ্লেষণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বহু বিতর্ক এখনও থামেনি। একদিকে রয়েছে সরকারি বয়ান, ৩০ লাখ শহীদের আত্মত্যাগের কথা, অন্যদিকে কিছু লেখক ও গবেষক তুলে ধরেছেন সেই সংখ্যার সঠিকতা নিয়ে। তেমনি এক বিতর্কিত মত দিয়েছেন প্রবাসী লেখক ফিরোজ মাহবুব কামাল, যিনি দাবি করেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যার প্লাবন এসেছে ৩০ লাখ শহীদের দাবিকে ঘিরে। ফিরোজ মাহবুব কামাল তার লেখায় বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের হাতে ৩০ লাখ বাঙালি নিহত হওয়ার দাবি বাস্তব নয়, বরং উদ্ভাবিত সংখ্যা। তিনি দাবি করেন শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী থাকাকালীন সময়ে নিজেই এই সংখ্যাটি ঘোষণা করেন, কোনো আনুষ্ঠানিক তথ্য ছাড়াই। তার মতে এই সংখ্যা পরে সরকার, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা বারবার প্রচার করেছেন এবং এটি হয়ে গেছে বাংলাদেশের রাষ্ট্রীয় সত্য। লেখকের মতে বাংলাদেশে মিথ্যা বলা এখন সামাজিক সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। তিনি বলেন, চুরি, খুন, ডাকাতি অপরাধ, কিন্তু মিথ্যা বলা অপরাধ নয়। এই মিথ্যা সংস্কৃতি রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, আর নৈতিক অবক্ষয়ের কারণে দেশ দুর্নীতিতে শীর্ষে অবস্থান করছে। তিনি মনে করেন মিথ্যা বাঁচিয়ে রেখে কখনোই সভ্য রাষ্ট্র বা সৎ সমাজ করা সম্ভব নয়। ধর্মীয় দৃষ্টিকোণ: এখান থেকেও এ দাবি মহাপাপের অন্তর্ভুক্ত। ফিরোজ মাহবুব কামাল বলেন, মিথ্যা হলো ইমানের মৃত্যু ঘটায় এবং মিথ্যা শয়তানের প্রধান অস্ত্র, যা সমাজে পাপের বিস্তার ঘটায়। তার মতে শেখ মুজিব ও তার অনুসারীরা এই মিথ্যা বয়ানকে বাঁচিয়ে রেখে রাজনীতি করেছে, যা পরবর্তীতে ইসলাম বিরোধী ফ্যাসিবাদ ও ভারতকেন্দ্রিক রাজনীতিকে শক্তিশালী করেছে। ভারত, ইসলাম ও নতুন প্রজন্মের প্রশ্ন: লেখক তার নিবন্ধে দাবি করেন ১৯৭১ সালের যুদ্ধ শুধু স্বাধীনতা নয়, বরং ভারতের রাজনৈতিক স্বার্থ পূরণের অংশ ছিল। তার মতে বাংলাদেশের রাজনীতি আজও ভারতের প্রভাব থেকে মুক্ত নয়, আর ইসলামপন্থী নেতাদের বিরুদ্ধে দমননীতি এই ভারত সেবার রাজনীতি
তারই একটি ধারাবাহিকতা। এটি শুধু স্বাধীনতা সংগ্রাম ছিল না, তা ছিল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক এক বিস্ময়কর অধ্যায়। এই যুদ্ধে প্রায় 1,10,00,000-এরও বেশি মানুষ ভারতের শরণার্থী হয়ে গিয়েছিলেন এবং ভারতীয় সেনাবাহিনী শেষ পর্যায়ে সরাসরি অভিযান চালায়। কিন্তু প্রশ্ন উঠেছিল, এখানে কি শুধুই মুক্তি সংগ্রাম, নাকি এখানে ভারতের হাতে একটি পরিকল্পিত চক্রান্ত ছিল? আজ আমরা সেই দৃষ্টিকোণ থেকে ইতিহাসের কিছু চিহ্ন অনুসন্ধান করব। 1971 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মুজিব পূর্ব পাকিস্তানে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সেটা মেনে নেয়নি। 25 মার্চ 1971-এ শুরু হয় অপারেশন সার্চ লাইট, যেখানে বৃহৎমাত্রায় নির্যাতন ও হত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। ফলে লাখো মানুষ ভারতে শরণার্থী হয়, যা ভারতের জন্য একটি বড় মানবিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করে। ভারতের ভূমিকা, সহায়তা না চক্রান্ত? ভারত প্রথম থেকে ব্যক্তিগতভাবে ও গোপনে পূর্ব পাকিস্তানিদের মুক্তিযোদ্ধাদের বা মুক্তি বাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে আসছিল। 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান ভারতের উত্তরাঞ্চলে বিমান হামলা চালায়। ভারত যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ মাত্র 13 দিন পর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এই তথ্যগুলি থেকে বলা হয় যে ভারতের ভূমিকা সহায় থেকে সক্রিয় হস্তক্ষেপে পরিণত হয়েছিল। কিছু লেখক মনে করেন ভারতের নিকট লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা ও দক্ষিণ এশিয়ায় নিজস্ব প্রভাব বিস্তার। চক্রান্তবাদীরা বলেন এই ঘটনার পেছনে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য ছিল, যেমন ভারতের সীমানাগত নিরাপত্তা, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে পরিণত হয়ে ভারতীয় সীমান্ত নিরাপত্তার জন্য সহায়ক, ভারতের আন্তর্জাতিক অবস্থান শক্ত করা। তাই যুদ্ধ ও মুক্তিযুদ্ধকে স্বৈরাচার ও মানবাধিকারের লড়াই হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু বিকল্পভাবে বলা যায় এই নীতি ভারতীয় ভূরাজনৈতিক স্বার্থে নিয়োজিত হয়েছিল। মুজিবকে জাতির পিতা বলাতে অসম্মতি, বদরুদ্দিন ওমরের বিশ্লেষণ ও শেখ মুজিবকে ঘিরে বর্তমান রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম শেখ মুজিবুর রহমান। তিনি কি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেপথ্যের একমাত্র স্থপতি, নাকি ইতিহাস তাকে নিয়ে তৈরি করেছে এক রাজনৈতিক বয়ান? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন 1948 সালে শেখ মুজিবের উদ্যোগেই ভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। কিন্তু ইতিহাসবিদ ও মার্ক্সবাদী চিন্তাবিদ বদরুদ্দিন ওমর বলেন এই দাবি সঠিক নয়। তার মতে ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আব্দুল মতিন, যিনি পরিচিত ছিলেন ভাষা মতিন নামে। মুজিব তখন নতুন রাজনীতিক, অংশ নিয়েছিলেন মিছিল আন্দোলনে, কিন্তু কমিটির উদ্যোক্তা ছিলেন না। ওমরের বক্তব্যে 1952 সালে শেখ মুজিব জেলে ছিলেন, তাই ভাষা আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব তার সরাসরি ভূমিকা ছিল না। তিনি আরও বলেন ইতিহাস নির্ভর করতে হবে তথ্য ও প্রমাণে, কোনো রাজনৈতিক অনুভূতিতে নয়। শেখ হাসিনা তার বক্তৃতায় বলেন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টেও শেখ মুজিবের ভূমিকার কথা আছে। কিন্তু বদরুদ্দিন ওমর পাল্টা প্রশ্ন তোলেন ইতিহাস রচনায় পুলিশের গোয়েন্দা রিপোর্ট কি ইতিহাসবিদদের গবেষণার চেয়ে নির্ভরযোগ্য হতে পারে? তিনি উদাহরণ দেন কিভাবে গোয়েন্দা বিভাগ থেকে অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া রিপোর্ট তৈরি করত। তার যুক্তি, ভাষা আন্দোলনে জনগণের সম্মিলিত ভূমিকা আড়াল করে একক নায়কের কৃতিত্ব দেওয়া ইতিহাস বিকৃত করার নামান্তর। ঢাকা প্রেস ক্লাবে আজ এক আলোচনা সভায় বদরুদ্দিন ওমর তীব্র সমালোচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়ে। তিনি বলেন মুজিব কিসের জাতির পিতা? এই দেশের মানুষ দুবার তার বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি ইঙ্গিত করেন 1975 সালের 15 আগস্ট, 2024 সালের 5 আগস্ট। এই দুই সময় জনগণ মুজিব পরিবারের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বদরুদ্দিন ওমর বলেন 1975 সালে শেখ মুজিব নিহত হওয়ার পর কেউ তার পক্ষে রাস্তায় নামেনি। তিনি প্রশ্ন তোলেন স্বাধীনতার পর 3 বছরে মুজিব জনগণকে কি দিয়েছিলেন, যে কারণে মানুষ এত অসন্তুষ্ট হলো? 2024 সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা ও ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে ওমর জনগণের প্রতীকী রায় হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন শেখ হাসিনার পতনের পর মুজিবের নামেও জনগণ প্রতিক্রিয়া দেখিয়েছে, কারণ তার মেয়ে সবকিছুর সঙ্গে মুজিবকে জড়িয়েছেন, প্রচারণা করেছে তার নাম দিয়ে। শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্র। বদরুদ্দিন ওমর বলেন ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যা যা দরকার করেছে সব করেছে। এখন হাসিনাকে আশ্রয় দিয়ে তারা অস্বস্তিতে আছে, কারণ বাংলাদেশকে তারা এতদিন আশ্রিত রাজ্য মনে করেছে। তিনি দাবি করেন আওয়ামী লীগের সংগঠন এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং 1954 সালের মুসলিম লীগের মতোই এর ভবিষ্যৎ রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে। উমর বলেন 2024 সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যাপক, কারণ জনগণের ক্ষোভ দীর্ঘদিন দমন করা হয়েছিল। তিনি সাম্প্রতিক সময়ে 7 মার্চ ও 15 আগস্ট সহ কিছু দিবস বাতিলের পক্ষে অবস্থান নেন। বলেন ইন্দিরা গান্ধী বা আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল, কিন্তু তাদের মৃত্যুর দিন ছুটি না, তাহলে 15 আগস্ট কেন ছুটি থাকবে? তবুও বদরুদ্দিন ওমর স্বীকার করেন শেখ মুজিব ছিলেন সততার উদাহরণ। 1973 সালে বাংলা একাডেমির এক বইয়ে যখন ভুল তথ্য ছাপা হয়, শেখ মুজিব নিজেই নির্দেশ দেন বইটি ধ্বংস করতে।
তার এই সিদ্ধান্ত লেখক উমরের মতে প্রমাণ করে তিনি সত্যকে সম্মান করতেন, যদিও ইতিহাসের মূল্যায়নে মতবিরোধ ছিল। শেখ মুজিবের ৩০ লাখ শহীদ ব্রিগেডিয়ার আমান আজমির বক্তব্য। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তিনি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা এবং জাতীয় ইতিহাসের পুনর্মূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলেন। আমান আজমি বলেন, শেখ মুজিব ৩ লাখ শহীদ উল্লেখ করতে গিয়ে ৩০ লাখ বলে দিয়েছেন। এটি কোনো জরিপ বা বৈজ্ঞানিক হিসাব নয়। প্রকৃত সংখ্যা হয়তো ২,৮৬,০০০। তিনি সরকারের কাছে আহ্বান জানান, সত্যি ইতিহাস জনগণের কাছে প্রকাশ করুন। এছাড়া তিনি জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের সংবিধানকেও সমালোচনা করেছেন। তার মতে বর্তমান জাতীয় সঙ্গীত স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং ১৯৭২ সালের সংবিধান বৈধ নয়। তিনি নতুন সংবিধান প্রণয়নেরও দাবি তুলেছেন। আমান আজমি ২০০৯ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন এবং ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। গত ৬ আগস্ট তিনি আয়নাঘর থেকে মুক্তি পান। তার এই মন্তব্যগুলো নতুন বিতর্কের সূত্রপাত করেছে। দেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা নিয়ে জনগণের মধ্যে তথ্য ও ধারণার স্বচ্ছতা কয়টা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ মুজিব বিতর্কের মূল ইতিহাস না রাজনীতি, এ নিয়ে রয়েছে বিশদ আলোচনা। পক্ষ বিপক্ষ কাদা ছড়াছড়ি। বাংলাদেশের রাজনীতিতে এক নাম প্রায় বাক দিয়েই ফিরে আসে, শেখ মুজিব। কিন্তু প্রশ্ন রয়েছে, তার অবদান কিভাবে বলা হবে? ৩টি ঘনিষ্ঠ রাজনৈতিক দল আজও তার নামে, তার স্মৃতিতে ও তার বিরুদ্ধে বলেছে ভিন্ন রকম কথা। আওয়ামী লীগ শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দলীয় ওয়েবসাইটে লেখা আছে, বাংলাদেশের সব অর্জন, উন্নয়ন, জাতীয় চেতনা, মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদের উত্থান এই দলের নেতৃত্ব ও আবির্ভাবের সঙ্গে যুক্ত। শেখ হাসিনা বারবার বলেছেন, ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে মুজিবের ভূমিকা মুছে ফেলার চেষ্টা হয়েছে। তাছাড়া আওয়ামী লীগ যুক্তি দেখায় ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ছিল মুজিবের নেতৃত্বে। তাদের মতে মুজিবের নীতি, দৃষ্টিভঙ্গি ও তার গড়া দলই আজ এ বাংলাদেশের ভিত্তি। তবে উল্লেখযোগ্য বিষয়ে সমালোচনায় বলা হয়, এই দল মুজিবের নামে একটি ব্যক্তিগত কিংবদন্তি গড়ে তুলেছে, যা ইতিহাসের অন্যান্য ভূমিকার অদৃশ্য করে দিয়েছে। বিএনপি দীর্ঘকাল আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী। তাদের বক্তব্যে মুজিবকে ঘিরে একটু ভিন্ন। একদিকে তারা মেনে নেয় মুজিবের স্বাধীনতা সংগ্রামের অবদান, তবে অন্যদিকে তারা অভিযোগ করে মুজিবের শাসনামলে ১৯৭২ থেকে ৭৫ একদলীয় ব্যবস্থা, গণতন্ত্রের ক্ষয়, রাজনৈতিক বন্দী ও রাষ্ট্রিক দমনচাপ বলবৎ হয়েছিল। আরও বলা হয়, মুজিবের নেতৃত্বের পক্ষে ক্ষমতা উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগের পরিবার রাজনীতিতে পরিণত হয়েছে। এছাড়া সাধারণভাবে বিএনপি তর্ক তুলে ধরে, ইতিহাস শুধু এক নেতার নামে না বসিয়ে দল, জনতার ভূমিকা, মুক্তিযুদ্ধের বৃহত্তর প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া উচিত। বিএনপি চায় মুজিবের অবদান স্বীকার করা হোক, কিন্তু তারপরে হওয়া শাসন চিত্র, ইতিহাস চর্চা, দলীয় একাধিপত্য ও বিরোধীদের দমন সম্পর্কে আলোচনা বন্ধ নয়। জামায়াতের পজিশন। মুজিব ইস্যুতে জামায়াতের অবস্থান সবচেয়ে বিরোধীচারণাপূর্ণ। তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান পক্ষীয় সক্রিয় সহযোগী বলেই ইতিহাসে চিহ্নিত। এই কারণে শেখ মুজিব ও আওয়ামী লীগের লিবারেশন যুদ্ধ রচনায় জামায়াত তাদের নিজস্ব ভূমিকা প্রায় সম্পূর্ণরূপে গ্রহণ করে না বা তাকে প্রশ্নবিদ্ধ করে। তারা বলছে, মুজিবকে জাতির পিতা বলা ইতিহাস নির্মাণের একাংশ মাত্র, যা দলীয় রাজনীতিতে ব্যবহার হচ্ছে। জামায়াতের মতে মুজিবের নাম ও মুক্তিযুদ্ধের ভাবনা ব্যবহার করা হয় একদলীয় ইতিহাস গড়তে এবং ইসলাম বিরোধী রাজনীতিকে এগিয়ে নিতে। জামায়াত মুজিবের নামে চলা রাজনীতি ও ইতিহাস চর্চাকে তাদের দৃষ্টিতে ঐতিহাসিক মনোপলি বলছে, যা মুক্তিযুদ্ধের বহুমুখী ধারাকে সংকুচিত করেছে। শেখ মুজিবকে ঘিরে এই বিতর্ক কেবল ইতিহাসের নয়, আজকের রাজনীতির ও দলীয় কার্যক্রমের অংশ। আওয়ামী লীগ বলছে তাকে শ্রদ্ধা এবং ইতিহাস সংরক্ষণ, বিএনপি বলছে উভয় অংশ স্বীকার হোক, ইতিহাসকে একমুখী করা যাবে না। জামায়াত বলছে মুজিববাদ একটা রাজনৈতিক প্রচারণার রূপ নিয়েছে, যেখানে অন্য ইতিহাস উপেক্ষিত হচ্ছে। ইতিহাস যেমন একটি চলমান সংগ্রাম, তেমনি জনমত চলমান পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমরা কি শুধু এক নেতার দৃষ্টিকোণ থেকে ইতিহাস বলবো, নাকি গ্রহণ করব ইতিহাসের বহুমুখিতা? স্বাধীনতার পর শেখ মুজিবের বাকশাল ও স্বৈরতন্ত্র সম্পর্কিত পদক্ষেপ। স্বাধীনতার পর বাংলাদেশ পরে এক ভয়াবহ সংকটে। দুর্নীতি, দুর্ভিক্ষ ও রাজনৈতিক বিশৃঙ্খলা সব মিলিয়ে অচল অবস্থা। এই সময় শেখ মুজিব ১৯৭৫ সালের ঘোষণা দেন বাকশাল। এর মাধ্যমে দেশের সব রাজনৈতিক দল একত্র হয়ে একদলীয় ব্যবস্থায় আসবে। উদ্দেশ্য ছিল প্রশাসনিক ঐক্য ও দ্রুত উন্নয়ন, কিন্তু ফল হলো ভয়ঙ্কর। সংবাদপত্র বন্ধ হলো, ভিন্নমত দমন হলো, আর গণতন্ত্র স্তব্ধ হয়ে গেল। এই সিদ্ধান্তই শেখ মুজিবের সবচেয়ে বড় সমালোচনার কারণ। ১৯৭৫ সালের জানুয়ারিতে শেখ মুজিব সংবিধানের ৪র্থ সংশোধনী আনার মাধ্যমে বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা
গঠন হয় এবং সকল অন্যান্য রাজনৈতিক দল বিলুপ্ত হয়। পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেন, এই পদক্ষেপ নিয়ে সমালোচনা স্বাভাবিক, অনেকে এটিকে স্বৈরতন্ত্রের সূচনা হিসেবেই দেখেছেন। তবে সে সময়কার পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। দেশ গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। ভট্টাচার্যের মতে বাকশালের সিদ্ধান্ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত হলেও মুক্তিযুদ্ধের অর্জন ও এদেশের স্বাধীনতা তা কমিয়ে দেয়নি। শেখ মুজিব 1972 সালে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সূত্রে মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা 30 লাখ উল্লেখ করেন। পিনাকি ভট্টাচার্য বিশ্লেষণ করেন, 30 লাখ শহীদ সংখ্যা আসলে একটি আইকনিক ফিগার। তিনি বলেন, গণহারে শহীদদের নাম পূর্ণ তালিকা তৈরি করা ইতিহাসভিত্তিকভাবে সম্ভব নয়, কারণ যুদ্ধের সময় অনেক মানুষ নিখোঁজ হয়, বহু মানুষ দেশের বাইরে চলে যায় এবং পরোক্ষভাবে মারা যায়। এছাড়া হত্যাকারীরা প্রায়শই অপরাধ ঢাকতে মৃতদেহ লুকিয়ে রাখে। তাই মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা নিরূপণের জন্য গবেষণার রেঞ্জ ভিত্তিক পদ্ধতি ব্যবহৃত হয়। আর.জে. রুমেলের মতে গবেষকরা যুদ্ধ ও গণহত্যার পরিসংখ্যান তৈরি করার জন্য জেলা, লিঙ্গ, সময় ও ধর্মভিত্তিক ডেটা ব্যবহার করে অনুমান নির্ধারণ করেছেন। ভট্টাচার্য বলেন, বেসামরিক নিহতদের তালিকা নেই এবং বিশ্বের অন্যান্য যুদ্ধে যেমন হলোকাস্ট, ভিয়েতনাম যুদ্ধ, সিরিয়া ও ইরাক এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাই 30 লাখ সংখ্যা নির্ভুল পরিসংখ্যান না হলেও এটি জনগণের আবেগ ও ইতিহাসের আইকনিক ফিগার হিসেবে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ ও শেখ মুজিবের বাকশাল নিয়ে বর্তমান জেন জি এর সমালোচনা। জেন জি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শেখ মুজিবের বাকশালের পদক্ষেপ নিয়ে সমালোচনা করে। তাদের প্রধান যুক্তি, বাকশাল একদলীয় শাসনের সূচনা, যা রাজনৈতিক স্বাধীনতা ও মত প্রকাশ সীমিত করে। তারা মনে করে, যদিও দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, তবে বাকশাল পরবর্তী সময়ে রাজনৈতিক বিরোধী দল ও স্বাধীন মত প্রকাশের পথ বন্ধ করেছে। তরুণ প্রজন্ম এই সমালোচনা করেছে তথ্যভিত্তিক সোশ্যাল মিডিয়ার আলোকে, যেখানে ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক এবং মিমের মাধ্যমে ইতিহাসের সমালোচনামূলক ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে। দ্বিতীয় বিতর্ক হল মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা। জেন জি এর মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন, শহীদ সংখ্যা কি সত্যিই 30 লাখ? এটা কি প্রামাণ্য তথ্য নাকি রাজনৈতিক বা আবেগের ভিত্তিতে তৈরি আইকনিক ফিগার? তারা যুক্তি দিচ্ছে, যুদ্ধের সময় বেসামরিক শহীদদের পূর্ণ তালিকা তৈরি করা সম্ভব নয়। অনেক মানুষ নিখোঁজ, পরোক্ষভাবে নিহত বা দেশত্যাগ করেছে। গবেষক আর.জে. রুমেলের মতে ইতিহাসবিদরা রেঞ্জ ভিত্তিক সংখ্যা নিরূপণ করেছেন। এভাবে 30 লাখ শহীদ সংখ্যাটি গণ্য। পিনাকি ভট্টাচার্য এবং অন্যান্য বিশ্লেষকরা বলেন, এটি আইকনিক ফিগার। বাস্তব সংখ্যা কিছুটা কম বা বেশি হতে পারে। পিনাকি ভট্টাচার্যের মতে ইতিহাস বোঝার জন্য আবেগ বা প্রামাণ্য দলিল উভয় গুরুত্বপূর্ণ। জেন জি যখন ইতিহাস নিয়ে প্রশ্ন তোলে, এটি দেশের নাগরিক সচেতনতা বৃদ্ধি করেছে। এই দুই বিতর্ক বাকশাল ও শহীদ সংখ্যা প্রজন্মকে ইতিহাস পুনর্মূল্যায়ন করতে উৎসাহিত করেছে। তাদের সমালোচনার মধ্যে আছে রাজনৈতিক স্বচ্ছতা ও স্বাধীন মত প্রকাশের দাবি, ইতিহাসের প্রামাণ্য দলিল ও গবেষণা অনুসন্ধানের গুরুত্ব, আবেগ ও ইতিহাসের সঠিক সংমিশ্রণ তৈরি করার চেষ্টা। শেখ মুজিবের জীবন এবং নেতৃত্ব জটিল। তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন, তবে ক্ষমতায় থাকার সময় বিতর্ক ইতিহাসে স্থায়ী প্রভাব ফেলেছে। 1971 সালের মুক্তিযুদ্ধ একদিকে ছিল সাধারণ বাঙালির সংগ্রাম, অন্যদিকে ছিল বৃহত্তর ভূরাজনৈতিক রণকৌশল। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের দাবি আর ভারতের সহায়তা একসাথে কাজ করেছে। তবে প্রশ্ন থেকে যায়, এই সমন্বয় ছিল কি নিছক মুক্তির লড়াই নাকি ছিল চক্রান্তের অংশ? আজও ইতিহাস সেসব প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারেনি। বাংলাদেশের ইতিহাস এখনও সম্পূর্ণ একমত নয়। 30 লাখ শহীদের সংখ্যা, শেখ মুজিবের ভূমিকা আর রাজনীতিতে সত্য বনাম মিথ্যার লড়াই, এই বিতর্ক হয়তো আরও বহু বছর চলবে। আওয়ামী লীগ তাকে জাতির পিতা হিসেবে মানে, আর বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে তার সময় থেকেই একদলীয় শাসন শুরু হয়েছিল। অর্থাৎ শেখ মুজিব এখন শুধু ভুলে ভরা মিথ্যে ইতিহাস ও বিভাজনের কেন্দ্র। আওয়ামীবাদীদের লেখা ইতিহাস নয়, সত্য ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।